হ্যালো, কি অবস্থা? আশা করতেছি আপনারা সব ভালোই আছেন। আজকে একটা রাম ছাগলকে নিয়ে কথা বলবো। রাম ছাগল শুধু না, তার রাম ছাগলের বাহিনী নিয়ে কথা বলবো। সেই রাম ছাগলের নাম হলো নাইম হোসেন ফারুকী। তো কথা শুরু করার আগে চলেন একটু বাবা এক্সপোজের ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে অ্যাকচুয়ালি অনেক কাজের মাঝখানে একটু সময় করে এই ভিডিওটা করতেই হলো, কারণ যে কিছু কিছু ছেলে পেলে আছে যারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন অনেক কথা না বুঝেই লাফালাফি করে। তাদের জন্য, তাদের অনেক কিছু ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা হচ্ছে। মেইনলি যে ব্যাপারটা তা হলো, নাইম হোসেন ফারুকী নামের একজন রাম ছাগল আছেন, এবং নামের কনফিউশনের জন্য আমরা তাকে নাইমা হোসেন ফারুকী বলতে পারি। আর আশা করি উনি মাইন্ড করবেন না, কারণ উনি শরীফ থেকে শরীফাতে বিশ্বাস করেন। সো নাইম থেকে নাইমাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এই নাইমা হোসেন ফারুকীর একটা গ্রুপ আছে, বিসিবি, বিজ্ঞানময় ছাগলের বাহিনী। ও সরি, ব্যাঙের ছাতা বিজ্ঞান। সেখানে উনি একটা চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে হলো উনি কালো জাদু এক্সপিরিয়েন্স করতে চান। আপনারা একটু পোস্টে একটু দেখেন। সো খুব ভালো কথা, উনি ওখানে কালো জাদু এক্সপিরিয়েন্স করতে চান, এবং সেখানে উনি কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। তা হলো যে উনি কোনো কিছু খাবেন না, উনি ওনার ঠিকানা দিবেন না, উনি কি বলে নখ বা চুল দিবেন না, এবং কেউ যদি ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারে তাকে উনি 1 লাখ টাকা দিবেন, এরকম কিছু। তো আমি এটার এগেনস্টে একটা মানে এক্সপোজ টাইপের একটা পোস্ট করেছিলাম। সেখানে কি আমি মেইনলি এক্সপোজ করছি যে যে ফারুকী আর কি, যে এই নাইমা হোসেন ফারুকী একজন মূর্খ, কারণ যে সে কালো জাদুর বেসিক কিছু রুলস বা বেসিক কিছু জিনিসই জানে না। সো আমার পোস্টটি দেখেন আপনারা। সো আমার পোস্ট অনুযায়ী আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে আমি জানি, দেখেন লেখা আছে আমার জানা মতে যে কালো জাদুর কিছু বেসিক জিনিস আছে, যেরকম যে ভিকটিম, তার ইউজ কাপড় লাগে, তার চুল বা নখ লাগে, তার মায়ের নাম লাগে, এটসেট্রা। সো এগুলি হলো কালো জাদুর বেসিক কিছু জিনিস, যেগুলি আমরা সবাই জানি। সো এগুলি ছাড়া মানে নাইম হোসেন ফারুকী, যে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে, সে কিভাবে এই চ্যালেঞ্জটা দিতে পারে, রাইট? তার চ্যালেঞ্জ হলো এরকম টাইপের, যে আমি আমার পোস্টে লিখছি যে আমাকে গাড়ির চাকায় পিষে মারতে হবে, কিন্তু আমি আমার বিল্ডিং থেকে বের হব না। আমাকে গাড়ির চাকায় পিষে মারতে হবে, আমি আমার বিল্ডিং এ থাকা অবস্থায় আমাকে যে মারতে পারো আমি তাকে 1 লাখ টাকা দিব, কিন্তু আমি আমার বিল্ডিং থেকে বের হব না। সো এটা কি ধরনের ছাগল মার্কা চ্যালেঞ্জ? আমার পোস্টে দেওয়া হয়েছে যে আমার জানা মতে, তার মানে এই না যে আমি কালো জাদু করি বা আমি সাদা জাদু করি, রাইট? সো এটা দেওয়ার পরে নাইম হোসেন ফারুকীর কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, তারা লাফায় উঠছে, যে আমাকে চ্যালেঞ্জ করা শুরু করছে যে কালো জাদু দেখাইতে। যদি তারা তাদের চুল বা নখ দিবে, তারা নাকি আমাকে দিবে, এবং আমাকে বলতেছে আমি কালো জাদু প্রুভ করে দেখাতে। তো আমি আমার পোস্ট একটু দেখেন ভালো করে, আমি কোথায় লিখছি যে আমি কালো জাদু করি বা আমি প্রমোট করতেছি কালো জাদু। তো এইসব ছাগল পাগলের মধ্যে একজন আছে, নাম হলো রেজওয়ান, মনে হয় রেজওয়ান।
তো সেও ওখানে তার গ্রুপের মধ্যে মানে বিসিবি গ্রুপের মধ্যে লিখছে যে সে নাকি চ্যালেঞ্জ করতেছে আমাকে কালো জাদু দেখাতে হবে এবং সে নাইম হোসেন ফারুকি চুল বা নখ আমাকে দিবে। তো সেখানে আমাদের গ্রুপের বা আমাদের পেজের আছে, সে সেখানে মানে কমেন্টস করছে, কমেন্টস একটু দেখেন। তো এই মেয়েটা বলতেছে সে আমাদের গ্রুপে বা আমাদের পেজের মধ্যে সে 2017 সাল থেকে আছে, যখন আমরা রাজবীরকে ধরেছিলাম সেই সময় থেকে। কিন্তু এই রেজন বলতেছে যে তার কোনো কথা সে শুনবে না এবং সে তাও আমাকে চ্যালেঞ্জ করতেছে এবং আমি নাকি বলছি যে ফারুকি একজন বাটপার বা বাটপারি করতেছে। তো আমার এই পোস্টের মধ্যে কোন জায়গায় লেখা আছে যে আমি বলছি যে নাইমা হোসেন ফারুকি বা নাইম হোসেন ফারুকি একজন বাটপার বা বাটপারি করতেছে? কোন জায়গায় নাই। সেখানে এই মেয়েটা রিপ্লাই দিছে যে টনি ভাই বলেনি যে নাইমা বা নাইম হোসেন ফারুকি একজন বাটপার। মেয়েটা সুন্দরকে কথা বলছে যে টনি ভাই বলছে যে নাইম হোসেন ফারুকি একজন হিজড়া। তো এবং এই মেয়েটা কিছু রিজনও দেখাইছে, মানে এর পক্ষে কিছু রিজনও দেখাইছে যে আমার কথাটার পক্ষে একটা রিজনও দেখাইছে কিছু, যে নাইম হোসেন ফারুকির হাঁটা চলা বা কথাবার্তা শুনলেই নাকি বোঝা যায় যার কিছু প্রবলেম আছে। তো এবং তার এই কমেন্টস দেখার পরে আমি আসলে কোনোদিন নাইম হোসেন ফারুকের কোনো অ্যাক্টিভিটিস খেয়াল করিনি। এই কমেন্টস দেখার পরে আমার কাছে মনে হয়েছে দেখি, আপনারা দেখেন। রকমের শিকার হয়ে বাড়ি ছাড়ছে। তো আমরা আসছি হচ্ছে যে এই ব্যাপারটা সত্য যাচাই করতে, স্থানীয়দের সাথে কথা বলবো, যেসব লোকেশনে সমস্যা দেখা দিচ্ছে সেগুলোতে যাবো, অথবা হয়তো স্থানীয় থানায় দেখা করে আসবো। তো ফারুকেরই একজন ফ্রেন্ড আছে জহিরুল ইসলাম, তার সাথে আমার একটা কনভারসেশন হচ্ছিল। সেই সময় একটা কথা উঠছিল আর কি, যে ফারুকি যখন হাঁটে তখন দেখে মনে হয় যে সে তার পশ্চাৎ দেশে আর কি কিছু ঢুকায় হাঁটে। এই কমেন্টস না দেখলে আসলে আমি বুঝতে পারি না যে কথাটা যে ট্রু ছিল। আচ্ছা যাই হোক, তো যেটা হলো কথা, এই জিনিসটা আমি ক্লিয়ার করলাম যে বাবা এক্সপোজ গ্রুপ বা পেজ কখনো কালো জাদু বা সাদা জাদু এগুলি করে না। তো এখানে কোনো ধরনের জানার লাভ নাই। এই গ্রুপ মানে বাবা এক্সপোজ গ্রুপ এবং বাবা এক্সপোজ পেজ সবসময় এক্সপোজ করে, যেটা আমরা এক্সপোজ করছি তা হলো যে নাইম হোসেন ফারুকি একজন মূর্খ। সো আপনারা যদি নিজেদের কাপড় বাঁচানোর জন্য যত ধরনের এলিগেশন দিতে চান আমাদের উপরে দিতে পারেন, সমস্যা নাই। এটা করতে পারেন, করেন, সমস্যা নেই। কিন্তু বেটার হয় আপনারা সত্যটা মেনে নিয়ে চুপ থাকেন, এটা সবচেয়ে বেটার হয়। আর এই রামছাগলের ব্যাপারে আরেকটা কথা বলি, সে মাঝে মাঝে গোস্ট ইনভেস্টিগেশনে যায়। আসলে গোস্ট ইনভেস্টিগেশনে যায় নাকি গ্রুপ বেঁধে মানে পিকনিক করতে যায় কে জানে, কারণ ও যখনই যায় ইনভেস্টিগেশন করতে যায় সেখানে তার সাথে 6 থেকে 7 জন ছাগল থাকে। তো এতগুলি ছাগল যদি কোন জায়গায় গোস্ট ইনভেস্টিগেশনে যায় তাহলে সেখানে গিয়ে জিনের দাদাটা দেখা দিবে না, ঠিক না? এবং ওখানে গিয়ে সে লাইভ করে, কই আমি তো কোনো কিছু দেখলাম না, কিছু তো এখানে নাই, ঠিক আছে? সো ব্যাপারটা কেমন না, ওর যে শর্ত দিছে, যে শর্ত দিছে ওর ব্যাপারটা এরকমই। মানে একজন আমাদের এখানে কমেন্টস করছিল যে নাইমের শর্তের ব্যাপারটা, নাইমের এই চ্যালেঞ্জের ব্যাপারটা হলো এরকম যে আমি হাঁকবো কিন্তু আমি প্যান্ট খুলবো না, ব্যাপারটা হলো এরকমই। মানে আসলে মানে নাইমকে নিয়ে এটা খুব মানে মুখ খারাপ হয়ে আছে। যাই হোক, ব্যাপারটা এরকমই। বাইরেও খাইতে পারি, আবার ভালোবাসাও পাইতে পারি, দেখা যাক। সো আরেকটা কথা বলি এই রামছাগলের ব্যাপারে, সে বই বিক্রি করে, সে ক্লেম করে যে সে বই লিখে বেড়ায়, জানি নাকি তার একটা বই আছে, মানে এটাকে খুব বেশি তারা মার্কেটিং করে, ভূত এক্সপোজ। যদিও এই বইয়ের মধ্যে আমি ভূতের কোনো কিছু পাইনি, সেটা হলো ওর কিছু কিছু জিনিস আছে যেখানে হলো নাইম হোসেন ফারুকি লিখছে।
আর বাকি যেসব আছে সেগুলো অন্য অন্য ছাগলরা লিখছে আর কি। তার মধ্যে জহিরুল ইসলামও আছে। জহিরুল ইসলাম আসলে যে পার্টগুলি জহিরুল ইসলাম লিখছে সেগুলি খুবই ভালো, কিন্তু বাকি যেগুলি লিখছে আসলে বেশিরভাগই হলো কাট কপি বেস, অনলাইন থেকে নিয়ে আর কি এটাকে ইংলিশে থেকে বাংলা ট্রান্সলেট করে আর কি যা করার করছে আর কি। তো আর এখানে যেটা করছে ওরা আমি বুঝলাম না, এখানে আসলে এটার ভিতরে আসলে ভূতের কোনো কিছুই নাই, মানে ভূত এক্সপোজ লেখা কিন্তু আসলে ভূতের তেমন কোনো কিছুই নাই। সো আর আমি ফারুকের ব্যাপারগুলি দেখাই। এখানে লেখা বলি যেরকম 47/2 টেস্টুরি বাজারে ভূতের বাড়ি, মানে 47/2, যেটা আর কি আমরা গিয়েছিলাম। 47/2 আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সেখানে এইখানে এই বইয়ের মধ্যে সে বলতেছে যে 47/2 এর বাসায় সে নাকি ঢুকছিল, কিন্তু তার যে সাইজ আমার মনে হয় না সে ওখানে ঢুকতে পারছে। আমাদের মতন সাইজের মানুষদের এখানে বই ব্যয় উঠতে হয়েছে, কষ্ট হয়ে গেছিল, আর সেখানে এরকম একটা গরিলা উঠছে উপরে, এটা কেমন না? তো যাই হোক, এটা আমার বিশ্বাস হয়নি, আর বিশ্বাস না হওয়ার কারণ আছে। হ্যাঁ, নাইস চশমা। এই চশমাটা আসলে সূর্যের আলোতে গেলে কালো হয়ে যায়। সে লিখছে মাত্র 1 পেজ, 2 পেজ, 3, 4 পেজ। তার মধ্যে হলো ছবি দিয়েই ভরে রাখছে, অর্ধেক হলো ছবি, তারপর হলো ছবি, তারপর হলো ছবি। সো এই কোয়েটা হলো 47/2 নিয়ে লেখা। তার মধ্যে যেসব ডিসক্রিপশন সে লিখছে সেগুলো হলো আমাদের যেসব ডিসক্রিপশন বলা আছে আমাদের মানে আমাদের যেই ভিডিওর মধ্যে, সেই ভিডিওর সেই ডিসক্রিপশনগুলি লেখা এখানে। আর সে প্রথম পেজ 13 নম্বর পেজে একটা ব্যাপার লিখছে, আর এখানে লেখা আর কি বিজ্ঞানের চোখে ভূত। সো এখানে সে একটা রিজন দেখাইছে, ভূত দেখার রিজন দেখাইছে প্রথম পেজে। সো রিজনটা হলো পুরনো অনেক বাড়িতে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেটা যেভাবেই হোক না কেন। সো পুরনো বাড়িতে ম্যাগনেটিক ফিল্ড থাকে, তার রিজনটা কি? রিজনটা কি যেভাবেই হোক না কেন, এটা কোনো রিজন হলো? মানে বিজ্ঞান এটা কি বলে? সো সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এত বড় হেড এম বুয়েটের। সো যেভাবেই হোক না কেন পুরনো বাড়িতে ম্যাগনেটিক ফিল্ড থাকে, এটা কি ধরনের রিজন হলো? সো সেকেন্ড গল্প হলো ভূতের খোঁজে ফুলবাড়িয়া। এটা লিখছে সাব্বির রহমান। সাব্বির রহমান হলো কোনো এক ছাগল, সে এটা লিখছে। এবং এটা এখানে যা লেখা তা হলো যে তারা মানে যে পিকনিক করতে গেছিল, সে পিকনিকে পুরো ডিটেলস লিখছে আর কি, কিভাবে তারা পিকনিক করতে গেছে, কোথা থেকে তাদের ড্রাইভার তাদেরকে পিক করছে, কোথায় থেকে তারা বাসে উঠছে, কোথা থেকে তারা গাড়িতে উঠছে, তারা কিভাবে রাতে খাবার খাইছে, কি খাইছে, তারা কিভাবে গাছে পাটা ছিটছে, এসব জিনিসপত্র। আর যেটা করা হয়েছে এখানে, যেটা করা হয়েছে সেটা হলো ভূতের কোনো আসলে কোনো কিছুই নাই। যেটা করা হয়েছে মানে ফারুকিকে হিরো হিসেবে প্রুভ করার চেষ্টা করা হয়েছে। সো এই যদি হয় হিরোর অবস্থা, আর কি বলবো, মাশাআল্লাহ। আচ্ছা, এই চশমাটা আসলে সূর্যের আলোতে গেলে কালো হয়ে যায়, অটোসন আসে। তারপর হলো 3 নম্বর হলো নাইম হোসেন ফারুকির লেখা জিনের মসজিদ। নাইম হোসেন ফারুকি, ঠিক আছে, সে লিখছে এখানে 25 নম্বর পেজ। উনি যেটা লিখছে তা হলো এখানে একটা উনি কবিতার একটা কোট করছে। সেটা হলো বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকলঙ্কর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। খুব ভালো কথা। তারপর উনি লিখছেন তার মানে ছেলে মানুষ আর মেয়ে মানুষ মিলেই পৃথিবীর প্রায় সব মহান সৃষ্টিগুলি করে ফেলেছে। ওকে, বিশ্ব সভ্যতার প্রায় পুরোটাই মানুষের অবদান। আচ্ছা, জিন জাতির অবদান এই ক্ষেত্রে বলতে গেলে নেই। মানে গালি দিব না কি দিব, মুখটা খারাপ করবো? এই ফারুকি, তুই কি জিনদের সম্পর্কে কিছু জানোস? আমার জানা মতে জিনদের নর নারী দুইটাই থাকে। তো ফারুকি, তুই এটাও জানোস না যে জিনদের নর নারী দুইটাই থাকে? তুই যদি কোনো কিছু নাই জানোস তাহলে তুই এই বই লিখছিস কেন, এই জিনিস তুই লিখছিস কেন যে জিনদের মানে জিন জাতি কোনো কাজ করেনি? আচ্ছা, জিন জাতি কাজ করেনি, জিনদের মানে নন নারী বলে কিছু নাই। জিনরা কি তোর মতন মানে নাকি যে দুইটা মিক্স করা নাকি? হ্যাঁ, কি লিখছিস এটা? জিনদের যে ছেলে মেয়ে থাকে মানে নারী পুরুষ থাকে, তুই এটাও জানোস না? আর তুই এখানে আসতে হলো জিন নিয়ে কথা বলতে, কালো জাদু নিয়ে কথা বলতে। মানে
আমি যে মানে তাকে মূর্খ বলতেছি, আমি এমনি এমনি বলতেছি না, মানে এগুলি হলো তার প্রমাণ, এগুলি হলো তার প্রমাণ। তারপর একটা খুব খারাপ কাজ করছে একটা, এই একই গল্পের একই গল্পের। সো যেটা সে করছে, সো এটা 27 নম্বর পেজ, একই গল্পের, যে ছবি দেওয়া, যে ছবি। আচ্ছা, সে লিখছে এখানে, আমাদের সৌভাগ্য মানুষের মসজিদে যে আমরা জলজন্ত একজন মানুষ পেয়ে গেলাম। তিনি ইতিকাফে ছিলেন, বের হওয়া নিষেধ, কিন্তু কিছু বকশিসের কথা বলতে শেষ পর্যন্ত বুঝলেন ঢাকা থেকে আগত বিসিবি টিমের অসহায় সদস্যদের সাহায্য করাটা কেন ইতিকাফ থেকে জরুরি। তো এখানে হয়েছে কি, একজন বয়স্ক লোক, সে চাচা মিয়া লিখছে এখানে, সে মসজিদের মধ্যে ইতিকাফ অবস্থা ছিল, সেখানে গিয়ে এই নাইম এবং তার ছাগলের বাহিনী গিয়ে তাকে ডিস্টার্ব করছে এবং তাকে বসে মানে জিনের মসজিদ দেখাই দিতে। তখন এই বয়স্ক লোক বলছে যে আমি তো ইতিকাফ অবস্থায় আছি, আমি ঘর থেকে বেরোতে পারবো না বা মসজিদ থেকে বেরোতে পারবো না। তখন এই নাইম এবং তার ছাগল বাহিনী তাকে টাকা অফার করে, এবং টাকা অফার করার পরে এই চাচা মিয়া তাদেরকে ইতিকাফ বাদ দিয়ে মানে জিনের মসজিদ সন্ধানে নিয়ে যায়। এখন ব্যাপার হলো যে এই লোকটা ইতিকাফ অবস্থায় ছিল মসজিদের মধ্যে। নাইম, তুই এবং তোর ছাগল বাহিনী গিয়ে তাকে ডিস্টার্ব করছিস কেন, এবং তোরা তাকে টাকা অফার করছিস কেন, তোরা এখানে অপমান করতেছিস কেন? তোরা এখানে কি বুঝতে যাচ্ছিস যে টাকার কাছে ধর্ম বিক্রি হয়ে যায়? হইতে পারে এই চাচা মিয়া বয়স্ক লোকটা নিজের মধ্যে ছিল, তার টাকা দরকার ছিল, এবং তোরা যখন টাকা অফার করছিস, সে এটাকে বাদ দিয়ে সে তোদের হেল্প করতে গেছে, এবং সেটা তোদেরকে হেল্প করছে, তোরা টাকা অফার করছিস, সে তোদেরকে হেল্প করছে। তো এখানে অপমান করার দরকারটা কি? আর তুই জানোস পৃথিবীতে কত মানুষের কত ধরনের নিট আছে, তোর যে শাস্ত্র দেয়, তুই সারা জীবনটা বইয়ে খালি খাইছিস, বসে খাইছিস, ঠিক না? তোর তো কোনো নিড নাই, তুই তো ঘুরতে যাস, এখানে যাস, তোর শরীরটা দেখছিস কি অবস্থা তোর, তুই তো ফরচুনেট অনেক, সবাই তো তোর মতো ফরচুনেট না, ঠিক না? সে লোকটার নিড থাকতেই পারে। সো এই লোকটা তার নিডের জন্য তোর টাকা অফার করছিস, সে তোকে হেল্প করতে গেছে, তুই এখানে অপমান করতেছিস কেন? তোমার মেন্টালিটি কি ভাই? হ্যাঁ, কি বাজে মেন্টালিটি তোমার! এই বাজে মেন্টালিটি নিয়ে তুমি কিভাবে অনলাইনের মধ্যে আসো, কিভাবে তোমার ফেস দেখো? তোমারে আসলে মানে জুতা ধরে দিয়া জুতা আমরা ছ্যাপ মাইরা তোমার মারা উচিত, বুঝছো? দেখেন এই ছাগলের বাচ্চারা কিভাবে দাঁড়ায় আছে, দেখেন। এই হলো তার ভূত এক্সপোজ। আচ্ছা, তারপরে আরো পরে পূর্তি ইয়েগুলি যাই। স্বাধীন সরকার, নেত্র সিংহের ভূত। আচ্ছা, সো এখানেও কিছু না, এখানে ছবি তারা এখন কিভাবে গেছে। এই যে একটা রাম ছাগলের দলগুলি দাঁড়ায় আছে, এই যে লম্বা ছাগলটা দাঁড়ায় আছে, এই হলো তাদের। এখানে হলো তারা মানে বনভোজনে গেছিল, পিকনিক করছিল, এবং পিকনিকের মধ্যে তারা কি করছে জান, ছবি পিকনিক করছে, যে দাঁড়ায় আছে তারা। সো এই পিকনিক করছে, কি করছে, মানে আমাদের ছোটবেলায় কিছু মানে বাংলা রচনা লিখতে হতো, বনভোজন, ওই বনভোজনের রচনা যে ওরা মানে খুব বেশি লিখছিল, এগুলি আর কি লিখছে আর কি, এখানে আর কোনো কিছুই না, এখানে ভূতের কোনো কিছুই নাই। আচ্ছা, তারপরে হলো লিখছে এই যে সাকি, মানে এই গোস্ট ইনভেস্টিগেটর সাকিকে নিয়ে লিখছে, সাকি না ছাকি। আচ্ছা, তো এই ছাকিকে নিয়ে লিখছে, মানে লিখছে যে ছাকি এখানে 2 নম্বরই করে বেড়ায়। তো ছাকি যে 2 নম্বরই করে বেড়াচ্ছিল, ওটা আমরা কত আগে দেখাই দিচ্ছি, ঠিক না? সে 18 সালে মনে হয়, 18 সালে তারা গেট টুগেদার করতে চাইছিল, সেটা আমি অফ করে দিয়েছিলাম। কে বলছিলেন? জি, আমি টনি বলছিলাম, বাবার রিসোর্স থেকে। ওই যে এখানে গান গাইতে হবে কি হতো, এগুলো আসলে আমার সঙ্গে কোনো কথা হয় না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওরা আমার সঙ্গে কোনো কথা নেই, কিন্তু ওরা কিন্তু পোস্ট দিছে ভাই, আপনার ছবি সহ পোস্ট দিছে যে আপনি আসতেছেন এবং ওরা আপনাকে পে করছে বা এরকম কিছু একটা, নাকি? যদি করে থাকে, ওরকম করে থাকলে, যদি পে করেছে যদি বলে, তাহলে তো আমি কেস করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেস করে দেবো। আর আমার সম্পর্কে মনে হয় জানে নাই। এটা তারপরে হলো তারা কি টাকা মারছে, কোথায় কি করছে না করছে, সেগুলো আমরা সব দেখাই দিয়েছিলাম। তুমি আমার থেকে নিছো, আচ্ছা আমি সব বলি নাকি? তুমি আমার থেকে নিছো হচ্ছে একটা চেন নিছো আর একটা নেকলেস নিছো, এই যে রাখলেন, হাত দিয়ে নিল, এরপর কি হইলো না হইলো বাকিটুকু দেখে আর লাভ নেই। তো সাকি হলো অলরেডি মরা, ঠিক না? তাকে তুমি কিলায় মারা লাভ আছে? কি একটা বাঘ ধারা আছে না, মরা বাঘকে কিলায় মারা। সো ও তো অলরেডি মরা, তো ওরে কিলায় মারা লাভটা কি? মানে কেউ যদি এই বইটা মানে টাকা দিয়ে কিনে কেউ, আচ্ছা যাই হোক, ও সে লিক করছে, তাও কি ছবি, যা ছবি, আর কোনো কিছু না, ছবি লেখা হলো এইটুকু দিয়ে, ছবি।
আচ্ছা যাই হোক, আরো কিছু জিনিস আছে এখানে পরবর্তী 3টা ভাগ আছে আবার। সো এখানে আরো কিছু জিনিস আছে, সেখানে সে লিখছে আর কি, মানে বেশিরভাগই ছবি, দেখেন বেশি হলে ছবি। সো এখানে যে সে লিখছে কি বেশি কিছু জিনিসপত্র আমি বুঝলাম না। আচ্ছা, বামুডা ট্রায়াঙ্গেল কিভাবে ভূতের পার্ট হলো, ভূত হলো, বামুডা ট্রায়াঙ্গেল ভূত, তারপরে মনে করেন টেলিকিনেসিস হলো ভূত, তারপরে হলো টেলিপ্যাথি, এটা হলো ভূত, কেমনে টেলিপ্যাথির সাথে ভূতের কি সম্পর্ক? তারপর হলো গিজার পিরামিডের সাথে ভূতের কি সম্পর্ক? হ্যাঁ, তারপরে হলো এই যে জায়ান্ট মানুষের ছবি, মানে এটা হলো অনলাইন থেকে মারছে আর কি, যে আমিনুল ইসলাম অনলাইন থেকে মারছে। সো এগুলির সাথে ভূতের কি সম্পর্ক? বইয়ের নাম ভূত এক্সপোজ, বিজ্ঞানের চোখে ভূত। সো ভূতের সাথে এই জায়ান্ট মানুষ, মানে বামুডা ট্রায়াঙ্গেল রিলেশন কোথায়? সো এরকম আরো আছে, যে কোন 260 নম্বর পেজ, সময় টিভির কৈলাস রহস্য ফাঁস, তুই গেছিলি ওখানে? কৈলাস পাহাড়ে তুই গেছিস? কি নাম? AR মুবিন, তুই কি কৈলাস পাহাড়ে গেছিস, তুই ফাঁস করছিস? আচ্ছা, তো মানে কৈলাস পাহাড়ের রহস্য তুই ফাঁস করছিস, আচ্ছা ঠিক আছে, কৈলাস পাহাড়। তো ভূতের সাথে কৈলাস পাহাড়ে কি সম্পর্ক? তারপর আরো আছে 323, এই এখানে কি পরোটা বানাইতেছে, পরোটা বানানোর ছবি। আমি বুঝি না এই পরোটা বানানোর ছবির সাথে ভূত এক্সপোজের কি সম্পর্ক। আচ্ছা, তারপর হলো 323, আচ্ছা 323, এই যে চাঁদের রাইল, নাম হলো নাইম হোসেন ফারুকি। আচ্ছা, সেখানে লিখছে যে চাঁদের মধ্যে যে একটা দাগ দেখা যায় সেটা হলো চাঁদের রাইল। আচ্ছা, এই চাঁদের রাইলের সাথে ভূতের সাথে কি সম্পর্ক? ফারুকি, এই চাঁদের রাইলের সাথে ভূতের কি সম্পর্ক? ভূত এক্সপোজ, বিজ্ঞানের চোখে ভূত এক্সপোজ। সো এটা কি ছবি? তার মধ্যে এইটুকু লিখছে হলো ফারুকি, এইটুকু হলো লেখা হলো ফারুকির ছবি, এটা হলো পুরোটা ছবি, এটা হলো তার বই। এই মানে এত মোটা যে বই, এই বই হলো বেশিরভাগই ছবি। আচ্ছা, আর কি আছে ফারুকির, আর কি আছে? ও, এটা লিখছে জহিরুল ইসলাম। আচ্ছা, জহিরুল ইসলামের লেখাগুলি খুব ভালোই আছে, আমি জহিরুল ইসলামের লেখা অনেক পছন্দ করি। ও রিটা এবং মিতা দুই বোনের যে কাহিনী ছিল, সেই কাহিনী। সো সেই কাহিনী যে বইয়ের মধ্যে ছবি, এই যে এখানে ছবি। সো এই যে মানে মিরপুরের দুই বোন, এই বোনের সাথে ভূতের কি কার সম্পর্ক? জহিরুল ইসলাম ভাই, এই ভূতের সাথে কি সম্পর্ক ভাই? কি আছে এটা বইয়ের মধ্যে, আসলে কি আছে? এই যে ফকির সন্ন্যাসী দীর্ঘদিন ধরে না খেয়ে থাকা, কতটা সত্য? এই যে এই বিড়ি বাবার ছবি, এই বিড়ি বাবার সাথে বিড়ি খাইতেছে, এটার সাথে ভূতের কি সম্পর্ক ভাই? আমি এটা বুঝলাম না। এসে এই দেখেন 292 নম্বর পেজ, এটা লিখছে হলো নাইম হোসেন ফারুকি এখানে মানে 3 থেকে 4টা জিনিস লিখছে, তার মধ্যে হলো এটা এক পেজ মিসি আলী থেকে সাবধান। আচ্ছা, এখানে সে লিখছে টেলিপ্যাথি বিজ্ঞান মতে সম্ভব নয়, আর এখন পর্যন্ত কোনো কংক্রিট প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, টেলিপ্যাথির দাবিদার প্রত্যেকেই ভুয়া প্রমাণিত হয়েছে। আচ্ছা, আর মায়েরা সন্তানদের খুব ভালো করে চেনে বলে অনেক কিছু অনুমান করতে পারে, কিন্তু মনের কথা পড়তে পারে না। বিশ্বাস না হলে মনে 5 অঙ্কের একটা র্যান্ডম সংখ্যা টাকার নাম্বার থেকে ধরে মাকে জিজ্ঞাসা করে দেখো। ফারুকি, তুই কি টেলিপ্যাথি মানে বুঝোস? মানে টেলিপ্যাথি মানে কি, মানে মাইন্ড রিড করতে পারা? হ্যাঁ, টেলিপ্যাথি মানে কি মাইন্ড রিড করতে পারা? মাইন্ড রিড করা আর টেলিপ্যাথি মানে কি এক? মানে তোর একটা ছাগল আছে না, যে রেজওয়ান, আমার জানা মতে মানে হলে আমার মানা মতে, মানে আমি জানা মতে লিখছি মানে হলে আমি মানি। হ্যাঁ, ঠিক না? ওরকম মানে কি, মানে মাইন্ড রিডিং করা আর টেলিপ্যাথি কি এক জিনিস? সন্তানের কোনো কিছু হলে মারা অনেক দূর থেকে বুঝতে পারে, এটা প্রমাণ অনেক জায়গায় আছে, ঠিক না? এটা আমাদের আশেপাশে আপনারা খুঁজলেই পাবেন। সো একটা নাম্বার বলতে পারা, মাইন্ড রিড করে নাম্বার বলতে পারা, মারা নাম্বার বলতে পারে, এটা কি মানে মাপকাঠি? এটার কি মাপকাঠি হলো এটা? মানে কিসের সাথে কি মিলাইতেছে? সো এই হলো মানে বই। আচ্ছা, হ্যাঁ, তারপর গরম হাতে নতুন জাদুর আবির্ভাব, ইমদাদুল হক ইরফান। আচ্ছা, এগুলি হলো ছবি দিয়ে রেখে দিচ্ছে, আর হলো এই যে অনলাইন থেকে কিছু ছবি,
এই যে ছবি দিয়ে ভরা রেখে দিয়ে থাক কিছু না, আর হলো যে কোন জায়গা থেকে কপি করছে এগুলো আবার দিয়ে রাখছে। মানে এটা হলো একটা কপি পেস্টের মানে ইনসাইক্লোপিডিয়া, মানে মানে যাই হোক। সো এই কপি পেস্টের জিনিসটি এই নাইম ফারুকী আসলে টাকা কামাইতেছে আসলে, আর কোনো কিছুই না। আর হলো কিছু পিকনিক করতেছে, পিকনিক করার জায়গা, এইসব জায়গায় গিয়ে কিছু মানে তাদের এখনকার বর্ণনা এগুলি দিয়ে আর কি তারা টাকা কামানোর ব্যবস্থা করতেছে, আর কোনো কিছু না। আর সবকিছু আসলে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না, ঠিক না? এটা তো সবাই জানে। আজ থেকে মনে করেন 300 বছর আগে প্লেন নিয়ে কোনো কেউ জানতোই না, ঠিক না? প্লেন নিয়ে কোনো কথাই জানতোই না কিছু। মানে কেউ যদি বলতো যে হ্যাঁ এরকম একটা জিনিস হবে যেটা বিশাল বড় একটা জিনিস, বিশাল ভারী একটা জিনিস, যেটা আকাশের মধ্যে উড়বে, মানুষ এখানে বসে বসে এক দেশ থেকে আরেক দেশে যাবে, আজ থেকে 200-300 বছর আগে যদি বলতো, কে বিশ্বাস করতো? এই ফারুকের মতন ওরকম ছাগল তো ওখানেও ছিল, তারাও বলতো না এটা কোনোদিন বিশ্বাস করা যায় না। আমি লাইভের মধ্যে যাচ্ছি, সেই সময় তো লাইভ ছিল না, কত মাঠের মধ্যে বসে থাকতো এরকম পাগল, বলতো যে আমার লাইভ দেখাও যে এরকম জিনিস উপরে উঠে যাবে। সো এরকম ছাগল সবসময় থাকে, এই সময়ও এরকম নতুন ছাগলের জন্ম হয়েছে একটা। তো এটা কোনো কিছুই না। আমার মাথাতে ঘাম বের হয়েছে, ঘাম কপালে চলে আসছে, কিছু কিছু ঘামের ফোঁটা পায়েও পড়তেছে। আর ফারুকী যেটাকে মানে ফলো করে, প্রবীর ঘোষের লেখা অলৌকিক না লৌকিক, খুব ভালো একটা বই। এটা অনেকগুলি খণ্ড আছে এবং আমি প্রত্যেকটা খণ্ডই পড়ছিলাম এবং অনেক আগে পড়ছিলাম, এবং মানে বইটা খুব ভালো একটা বই এবং আমি নিজেও অনেক কিছু শিখছি এই বই থেকে। কিন্তু এই বইটা কোনো বেদ বাক্য না, প্রবীর ঘোষ কোনো প্রফেট না, এবং এই অলৌকিক না লৌকিক কোনো বেদ বাক্য না। এখানে প্রবীর ঘোষও অনেক ধরনের চ্যালেঞ্জ করছে, যেগুলো আর কি এখন আমাদের ফারুকী করতেছে। দুটো কোনোটাই দেখিনি। কেউ যদি আমাকে একটা ভূত দেখিয়ে দেয় তাহলে সত্যি 25 লাখ টাকা দেবো। প্রবীর ঘোষও অনেক চ্যালেঞ্জ করছে যে কেউ যদি এরকম সুপারন্যাচুরাল পাওয়ার থাকে সে তার কাছে আসতে পারে, এবং তাকে সে যদি প্রুভ করতে পারে সে কিছু টাকা দিবে তাকে। এবং হয়তো হইতে পারে প্রবীর ঘোষের সাথে এমন কোনো লোকের দেখা হয়নি আমার জানা মতে। আবার বলতেছি, আমার জানা মতে যারা এইসব কালো জাদু বা সাদা জাদু বা যাদের কোনো সুপারন্যাচুরাল পাওয়ার আছে, সত্যি করে আছে, তারা কোনোদিন কোনো মিডিয়ার সামনে আসে না, তারা কোনোদিন তাদের ফেস দেখায় না। হইতে পারে প্রবীর ঘোষের সাথে এরকম কোনো লোকের দেখা হয়নি, তার মানে এই না যে এরকম ধরনের লোক যাদের সুপারন্যাচুরাল পাওয়ার আছে তারা পৃথিবীতে নাই, থাকতেই পারে, রাইট? যেরকম আমার সাথে ইমরান খানের কোনোদিন দেখা হয়নি, তার মানে এই না যে ইমরান খান নাই। আমার সাথে জো বাইডেনের কোনোদিন দেখা হয়নি, তার মানে এই না যে জো বাইডেন নাই, রাইট? আর যেটা আর কি ফারুকী করতেছে যে চ্যালেঞ্জের কথা, অ্যাকচুয়ালি এটা কোনো নতুন কোনো কিছু না। জেমস র্যান্ডি শুরু করছিল এটা। জেমস র্যান্ডি ছিল একজন ম্যাজিশিয়ান, সে এরকম কিছু চ্যালেঞ্জ করছিল যে কেউ তাকে সুপার ন্যাচারাল কোনো কিছু দেখাতে পারবে তাকে সে কত $1 মিলিয়ন দিবে। About your $1 million challenge. Well, very simply, we have a $1 million offer, prize. They don't have to pay anything. They don't have to compete with anybody. It's a simple prize. If anyone can do any paranormal, occult, or supernatural feat or event of any kind under proper observing conditions, they get $1 million in cash. সেই একই জিনিস মানে ফলো করছেন প্রবীর ঘোষ। কেউ যদি আমাকে একটা ভূত দেখিয়ে দেয় তাহলে সত্যি 25 লাখ টাকা দেবো। এবং এই একই জিনিস আমিও ফলো করছিলাম। আমি আসলে প্রবীর ঘোষকে ফলো করিনি, আসলে আমি জেমস র্যান্ডিকে ফলো করছিলাম 2017 সালে। আপনারা যদি মনে থাকে এই ভিডিওটা দেখেন, সুপার ন্যাচারাল চ্যালেঞ্জ। মানে এখানে যেটা হবে, যদি আপনার কাছে মনে হয়, আপনারা যদি বিলিভ করেন আপনাদের মধ্যে সুপার ন্যাচারাল কোনো পাওয়ার আছে বা এক্সট্রা অর্ডিনারি কোনো পাওয়ার আছে, তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন এবং আমরা তা এক্সামিন করব। আমাদের লোকরা গিয়ে সেটাকে এক্সামিন করবে এবং আমাদের কাছে যদি মনে হয় 2017 সালে। এবং আমার এই চ্যালেঞ্জের থেকে একজন ছেলে আসছিল এবং সে পারেনি, ফেল করে চলে গেছে। সো নাইমা হোসেন ফারুকী যেটা এখন করতেছে এটা নতুন কিছু না, সে আসলে প্রবীর ঘোষকে ফলো করতেছে। সো সে করুক। আর কিছু ব্যাপারটা হলো যে কালো জাদুর ব্যাপারে, যে আমি কালো জাদু বিলিভ করি নাকি না। এখন ব্যাপার হলো যে আমি একজন মুসলিম, এটা আমি ক্লিয়ার করতে চাই। আমি একজন মুসলিম এবং আমাদের যে ধর্মের যে 7টা বিশ্বাস আছে, যেরকম আল্লাহর উপর বিশ্বাস, নবী রাসূলের উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। তো এই যে 7টা বিলিভ আছে, সেই 7টা বিলিভের মধ্যে সবকিছু কিন্তু গায়েবী।
সূরা বাকারার মধ্যে, কোরআনের সূরা বাকারার মধ্যে গায়েবের কথা বলা আছে, এবং আমি একটু মুসলিম হিসাবে আমি গায়েবেরকে বিশ্বাস করি, রাইট? সো আমি আমার বিশ্বাস নিয়ে আছি। ফারুকি সে কি বিশ্বাস করে সেটা ফারুকের ব্যাপার, সেটা জানি না। আর জাস্ট এটাই আর কি, আমি জাস্ট এটা ক্লিয়ার করলাম যে বাবু এক্সপোজ পেজ বা গ্রুপ কালো জাদু করার পেজ না, সবাই কালো জাদু করার পেজ না, এখানে কোনো চ্যালেঞ্জের লাভ নাই, এটা এক্সপোজ করার পেজ। তো আমরা এক্সপোজ করছি নাইম হোসেন ফারুকি একজন মূর্খ। আর নাইমকে বলতেছি আমি, নাইম তুমি আমার বয়সে ছোট, তুমি জানো, তোমার সাথে আমার কথা হয়েছিল, তোমার কিছু ম্যানার্সের সমস্যা আছে, বুঝছো? তোমার কিছু ম্যানার্সের সমস্যা আছে। তোমার যদি ম্যানার্সের সমস্যা থাকে, তুমি তোমার আব্বা আম্মা বা আমাদের আঙ্কেল আন্টির কাছে গিয়ে ম্যানার্স শিখতে পারো। মেবি আমার মনে হয় যে আঙ্কেল আন্টি, মেবি আই কুড বি রং, আঙ্কেল আন্টি মেবি তোমাকে ঠিক কোনো সময় দেয়নি, যার জন্য তোমার এই ম্যানার্সের সমস্যা। আর যেসব সমস্যা তোমার, যা সমস্যা তোমার আছে আর কি, যা সমস্যা তোমার আছে, সো আঙ্কেল আন্টি যদি তোমাকে প্রপার টাইম দিত, তোমার এইসব প্রবলেমগুলো হইতো না, ঠিক আছে? সো এইটাই। যাই হোক, আপনারা সব ভালো থাকেন, আমি সব কিছু ক্লিয়ার করলাম। থ্যাংক ইউ, দেখা হবে আবার পরে। থ্যাংক ইউ। এটা কেমন? এটা কি হয়েছে?